সে আকাশের দিকে তাকিয়ে তারা দেখতে বিভোর। একটু পর হঠাৎ চারপাশে কেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ওরা সাথে সাথে ছাদ থেকে নেমে রুমে চলে আসে। রুমে এসে ওরা শুয়ে পড়ে। আবার কি হলো? আমার ঘুম পাচ্ছে, আমাকে জাগাচ্ছ কেন? তোর ঘুমানো লাগবে না, আমার দিকে তাকিয়ে থাক। আগে আমি ঘুমাবো, তারপর তুই ঘুমাবি। বেচারা আবির তার বউয়ের যন্ত্রণায় শেষ। তারপরেও কথা মতো রিভার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে রিভাকে গালাগালি দিয়ে ধুয়ে দিতে থাকে। এভাবেই রাত আরো গভীর হয়ে গেল। সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আবির ঘুম থেকে উঠলে ব্রেকফাস্টের পর আবির যখন ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য বের হবে, তখনই হঠাৎ তার আম্মু আবিরের রুমে আসে আর আবিরকে বলে, আবির, একটা কাজ করে দে তো। বলো আম্মু, কি কাজ? রিভাকে নিয়ে একটু শপিং এ যা, তোর বাবা ওর কেনাকাটার জন্য টাকা দিয়ে গেছে, ওকে নিয়ে যা। আমি পারবো না, দেখতে পাচ্ছ না আমি কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তুমি নিয়ে যাও ওকে। তোর কলেজ যাওয়া লাগবে না। আর তুই কবে থেকে এত কলেজ পাগল হলি? মাসে তো 6-7 দিনের বেশি কলেজ যাস না, তাও আবার আমার জোর করে পাঠাতে হয়। সেই জন্যই তো এখন থেকে রেগুলার হচ্ছি আম্মু। কাল থেকে হোস, আজকে তোর কলেজে যাওয়া বন্ধ। বৌমাকে নিয়ে শপিং করে আয়, এই নে টাকা। আমি যেতে পারবো না আম্মু, বললাম তো। তুমি বরং ওর সাথে যাও, আর না যেতে পারলে দারোয়ান চাচাকে বলো তোমার বৌমার সাথে যেতে। কি বললি হারামির বাচ্চা? আমার ঘরের বউ কিনা দারোয়ানের সাথে যাবে শপিং করতে? এটা তুই বললি কিভাবে? এখন তো তুই যাবি। না, আমি যাচ্ছি না। বুঝেছি, এইভাবে হবে না। আমার ঝাড়ুটা আনতে হবে, আর সাথে তোর বাবাকেও কল দিতে হবে। আম্মু তুমি বুঝতে পারছো না, আজকে আমার কলেজে ইম্পর্টেন্ট একটা কাজ আছে। তোর আবার কিসের ইম্পর্টেন্ট কাজ? কলেজে গিয়ে তো তোর বন্ধু বান্ধবের সাথে শয়তানিতে পড়ে থাকিস। কি মনে করিস আমার কানে কোনো কথা আসে না? না আম্মু, আমার সত্যি আজকে কলেজে যাওয়াটা জরুরি। দাঁড়া, তোর বাবাকে আসতে বলতেছি। আম্মু তুমি সব কিছুতেই এমন আব্বুর ভয় দেখাও কেন? ভালো লাগে না কিন্তু। আচ্ছা যাও, আমি রাজি। আমি চোখ বন্ধ করে ওই শাকচুন্নিকে নিয়ে শপিংয়ে যাব। এবার খুশি? চোখ বন্ধ করে যাওয়া লাগবে না বাপ, তাহলে আমার উষ্টা খেয়ে রাস্তায় পড়ে হাত পা ভাঙবি। চোখ খোলা রেখে যাস। আচ্ছা তুই রেডি হয়ে নে, আমি রিভাকে পাঠিয়ে দিচ্ছি। তারপর আমি রেডি হয়ে ওর জন্য অপেক্ষা করছি, কিন্তু প্রায় আধা ঘন্টা হয়ে গেল, এখনো রিভা আসছে না। কি জানি ডাইনিটা এতক্ষণ ধরে কি করছে। আম্মু ওর জন্য শুধু শুধু আমাকে আজকে কলেজে যেতে দিল না। আজকে কলেজে ইমনের ট্রিট দেওয়ার কথা ছিল, সেটাও মিস করে ফেললাম। আর কলেজের মজাটাও না, আর ভালো লাগছে না। এবার আমি নিজেই রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলাম। একটু পর রিভা আসলো। চল, আমি একদম রেডি। সাবধানে যাস তোরা, আর টাকা পয়সা যদি শর্ট পড়ে তাহলে আমাকে কল করিস, আমি তোর বিকাশে পাঠিয়ে দিব। আম্মু তুমি কি কোনো লটারি জিতেছ? কেন? না মানে আমি কোনোদিন তোমার কাছ থেকে টাকা চাইলে তো আমাকে 100-150 টাকার বেশি দাও না, আর আজকে শপিংয়ের জন্য রিভাকে এত টাকা দিচ্ছ যে? দিবই তো, ও আমার মেয়ে, আর এই বাড়ির বৌমা। ওর জন্য খরচা করব না তো কার জন্য খরচা করব? তুই তো আমার একটা কথাও শুনিস না। কে বললো আম্মু আমি তোমার কথা শুনি না? এই যে তুমি বললে বলে আমি ওর সাথে শপিংয়ে যাচ্ছি। যাচ্ছিস, কিন্তু প্রথমে কি রাজি হয়েছিলি? এখন হয়েছি তো। এমন কথা বলে সময় নষ্ট না করে বেরিয়ে পড়, আর পথে যেতে যেতে দুজনে আবার ঝগড়া বাঁধিয়ে দিস না যেন। আমি কেন ঝগড়া বাঁধাবো? আমি কি ঝগড়া করি নাকি? ওই তো সব সময় ঝগড়া করে। ওই আমি ঝগড়া করি? দেখেছো আম্মু, ও তোমার সামনে কেমন আমাকে ধমক দিচ্ছে। তারপর আমি রিভাকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। গাড়ি করে চলে আসলাম একটা বড় মার্কেটের সামনে। তারপর গাড়ি থেকে নেমে দুজনেই মার্কেটের ভিতরে প্রবেশ করলাম। পুরো মার্কেট ঘুরে ঘুরে রিভা ওর জন্য ড্রেস চয়েস করতেছিল। করতে করতে আমরা একটি দোকানে এসে বসলাম। রিভা ওর ড্রেস দেখছে, আর সে দোকানে ঝুলিয়ে রাখা একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছে, নীল রঙের শাড়ি। আমি সেই শাড়িটার দিকে তাকিয়ে আছি। রিভা বুঝতে পেরেছে যে আমি এটা পছন্দ করছি, তাই
ও দোকানদারকে বলে সেই শাড়িটাকে নামিয়ে নিল। তারপর কোনো রকম না দেখেই রিভা দোকানদারকে বলে শাড়িটা প্যাকেট করিয়ে নিল। তারপরও সে দোকানে কেনাকাটা শেষ করে রিভা আমার হাত ধরে একটা ছেলেদের ফ্যাশনের দোকানে নিয়ে গেল। কি হলো, তুমি কি এখন ছেলেদের শার্ট প্যান্ট পরবে নাকি? এখানে কেন আসলে? আমার জন্য নীল শাড়ি আর তোর জন্য ম্যাচিং করে কিছু নিব না তা কি হয়? ভাইয়া ওই হলুদ পাঞ্জাবিটা দেখান তো, দেখ তো এটা তোর হয় কি না। আমার পাঞ্জাবি লাগবে না, বাসায় তো আমার অনেক পাঞ্জাবি আছে, সেগুলোই পরি। কোথায়? ভাইয়া এটা প্যাকিং করে দেন। কে শুনে কার কথা? ও আমার জন্য একটা হলুদ পাঞ্জাবি পছন্দ করে নিল। এরপর শপিং শেষে রিভা আমাকে নিয়ে একটা বড় কসমেটিক্সের দোকানে গেল। মানে আমি বুঝি না ভাই, সব মেয়েদের কি এই একটাও বদভ্যাস যে কোনো কাজের জন্যই বাইরে আসলে ওদের কসমেটিক্সের দোকানে হাজিরা দিতেই হবে? আমার এসব ভালো লাগে না। তাই আমি রিভার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি। রিভা ওর জন্য কি যেন সব কিনে হাত ভর্তি করে ব্যাগ নিয়ে আসলো। তারপর আমার হাতে 6-6টা ব্যাগ ধরিয়ে দিয়ে ওর পেছন পেছন আমাকে ঘোরাতে থাকলো। অনেকক্ষণ পর মার্কেট থেকে বের হলাম। উফ, মার্কেটে লোকজনের ভিড়ে কেমন নার্ভাস হয়ে যাচ্ছিলাম। আমি বাইরে এসেই জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলাম। তারপর আর দেরি না করে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে দুজনে একসাথে আবারও বাসায় ফিরে আসলাম। বাসায় এসে আমি গাড়িতে ব্যাগগুলো রেখেই আগেভাগে গাড়ি থেকে নেমে বাসার ভেতরে দৌড়ে পালাই। আর পেছনে রিভা আমাকে বকতে বকতে ব্যাগগুলো হাতে নিয়ে আমার পেছনে পেছনে আসতে থাকে। ওই কুত্তা, কোথায় পড়াচ্ছিস? ব্যাগগুলো কে নেবে? আবির রিভার কথায় কোনো পাত্তা না দিয়ে তার প্যান্টের পকেটে হাত দিয়ে গান গাইতে গাইতে বাসার ভেতরে ঢুকে পড়ে। কিরে তুই একা? রিফা কোথায় গেল? দুজনে একসাথে গেলি আর ফিরলি একা? বল, ওকে কোথায় রেখে এলি? আরে আম্মু, এত ব্যস্ত হইও না তো, আমার পেছন পেছন আসছে দেখো গিয়ে। ওই কুত্তা, কোথায় পালাচ্ছিস? এই ব্যাগগুলো কে নিবে? আম্মু, তোমার বদমাইশ ছেলেটা আগে কি করছে? ও সারা মার্কেট আমাকে দিয়ে এইভাবে ব্যাগ টানিয়েছে। দেখো কি অবস্থা হয়েছে আমার হাতের। হাত পুরো লাল হয়ে গেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি আমার হাত থেকে ধোঁয়া বের হবে। দেখেছেন তো আপনারাও কিভাবে আম্মুর কাছে আমার বদনামটা দিল। পুরো মার্কেটে ও ব্যাগগুলো আমার হাতে দিয়ে ওর পেছন পেছন ঘোরালো, আর আম্মুর কাছে এসে কেমন মিথ্যা অপবাদ দিল আমার। রিভার কথা শুনে আম্মু আমার পিঠে জোরে একটা থাপ্পড় মারলো। আম্মু, তুমি ওর কথা বিশ্বাস করো না, ও মিথ্যা কথা বলছে। চুপ, একদম কোনো কথা বলবি না। যা রুমে যা, ফাজিল কোথাকার। ধুর, ভালো লাগে না। এই বাসায় কেউ আমার কথা বিশ্বাস করে না, থাকবো না আর আমি এই বাসায়। এই বলেই আমি রাগে জোরে হেঁটে আমার রুমে চলে গেলাম। গিয়ে চেঞ্জ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে নিলাম। পেটে মনে হচ্ছে 6-7টা ইঁদুর একসাথে দৌড়াচ্ছে। তাই তাড়াতাড়ি করে ড্রয়িং রুমে গিয়ে খাবার টেবিলে বসে পড়লাম। একটু পর আম্মু এসে খাবার দিল, আমি খাচ্ছি। আবির ড্রয়িং রুমে বসে খাবার খাচ্ছে। এখন প্রায় 3টা বাজে, মানে প্রায় বিকেল হয়ে আসছে। আবির খাওয়া শেষ করে রুমে গিয়ে তার বন্ধু ইমনকে ফোন দেয়, আর ইমন তাকে তাদের আড্ডার জায়গায় আসতে বলে। তাই আবির তখন রেডি হয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে তাদের আড্ডার জায়গায় চলে আসে। এসে দেখে সবাই মাঠের মাঝখানে গোল হয়ে বসে কলেজের জন্য। মামা, তুই আজকে কলেজে আসলি না কেন? জানিস আজকে ক্লাসে কি সব হয়েছে? তুই থাকলে অনেক মজা হতো। কত করে কালকে তোকে বললাম আজকে যেন কোনোভাবেই কলেজ মিস না করিস, তাও তো তুই আমাদের কথা শুনলি না। আরে ধুর, আর বলিস না। এমনিতেই সকাল থেকে মাথাটা গরম আছে। যা তো সিগারেট নিয়ে আয়। কোনটা খাবি? মারিস ব্ল্যাক নিয়ে আয় যা। ওকে, টাকা দে। তোর কাছ থেকে নিয়ে নে, আমি কাল দিয়ে দিব। এই ইমনের কাছে কোনো বাকি লেনদেন হয় না বন্ধু। শালা, আজকে তোরাও আমার সাথে শুরু করছিস। এই নে ধর 100 টাকা, বাকিটা আমাকে ফেরত দিয়ে দিস। তারপর আমি আবিরের কাছ থেকে টাকাটা নিয়ে দোকানে গিয়ে 4টা সিগারেট নিয়ে আসলাম। এই নে ধর। টাকা ফেরত দে। কিসের টাকা? কিসের টাকা মানে? তোকে যে 100 টাকা দিলাম
4টা সিগারেট আনার জন্য 4টা 40 টাকা, বাকি 60 টাকা আমাকে ফেরত দিবি না? ওইটা তো আমার ডেলিভারি চার্জ, ফেরত দেবো কেন? এর জন্যই তখন বলতে চাইছিলাম তুই গিয়ে নিয়ে আয়। ইমইন না, তুই আরো ভালো হইলি না রে। যাকগে, দে লাইটার দে। নে ধর। দোস্ত এখন তো বল তুই রেগে কেন? আরে কচু আর বলিস না, সকাল সকাল কলেজে আসার জন্য ড্রেস পরে বের হয়েছিলাম, তখন হঠাৎ আম্মু রুমে এসে বলল রিভা আপুকে নিয়ে শপিংয়ে যেতে। আমি যেতে রাজি না হলে তখন উনি জোর করে আমাকে আপুর সাথে শপিংয়ে পাঠিয়ে দেয়। তারপর আপু আমাকে সাথে নিয়ে ইচ্ছে করে পুরো শপিং মল ঘোরালো আর আমাকে দিয়ে এতগুলো ব্যাগ ক্যারি করালো। তারপর বাসায় এসে গেট থেকে বাসার ভেতর অবধি ব্যাগগুলো নেইনি বলে আপু আমাকে আম্মুর কাছে মিথ্যে কথা বলে মাইর খাওয়ালো। তোরাই বল কেমনটা লাগে? যাই হোক বাদ দে, তোদের কথা বল। তোরা কলেজের কোন বিষয় নিয়ে কথা বলতেছিলি? শোন। তারপর আবির তার বন্ধুদের সাথে গল্পে মগ্ন হয়ে পড়ে আর এভাবে সন্ধ্যা হয়ে আসে। এতক্ষণে আবিরের ফোনে রিভার 6টা মিসড কল আসে, কিন্তু বন্ধুদের সাথে ব্যস্ত থাকায় আবির সেগুলোকে ইগনোর করে। তারপর সন্ধ্যায় আবির বাসায় আসলে তার আম্মু হাজারটা প্রশ্ন শুরু করে যায়। আবির তার আম্মুকে ম্যানেজ করে রুমে চলে আসে। রুমে এসে দেখে রিভা তার জন্য ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মার্কেট থেকে এসে আমাকে না বলে তোর কোন ফেসবুকের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলি? কি বলো? কোন মেয়ের সাথে দেখা করতে গেছি? আমি তো ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে গেছিলাম, আর আজকের কলেজের ক্লাসের পড়াগুলো দেখে নিতে। তুই কি আমারে বলত পাইছিস? পড়া দেখে নিতে গেছিলি তুই? হুম। আচ্ছা মানলাম, কিন্তু আমার ফোন কেন ধরতেছিলি না? আর বাসায় আসতে এত লেট হলো কেন? কোথায় লেট? আমি তো অনেকক্ষণ আসছি, ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছিলাম এতক্ষণ। কেন রুমে টিভি নেই? আছে তো, ভাবলাম তুমি হয়তো সিরিয়াল দেখতেছো, তাই আর ডিস্টার্ব করিনি। আমার সাথে আবার মিথ্যা কথা বলা, তাই না? দাঁড়া, আজ এই ঝাড়ু পিটা করে তোর মিথ্যা কথা ছোটাবো আমি। দাঁড়া, তুই নড়বি না একদম। জাহান্নামে যেতে চাও? কেন? তুমি জানো না জামাইয়ের গায়ে হাত তুলতে নেই, আল্লাহ পাপ দিবে তোমাকে। কচুর জামাই তুই আমার। বলেই ও আমার দিকে ঝাড়ু নিয়ে তেড়ে আসতেছে। আমি তখন দৌড়ে রুম থেকে বের হয়ে অন্য রুমে গিয়ে রুমের দরজা ভেতর থেকে আটকে দেই। থাক, তুই ভেতরেই থাক, আমি এপাশ থেকে দরজা লাগিয়ে দিলাম, আর বের হবি না তুই। সমস্যা নেই, আমি এখানেই ঘুমালাম। তারপর প্রায় 5 মিনিট পর আমি দরজাটা খুলতে চেষ্টা করলাম, কিন্তু খুলছে না। মনে হয় ডাইনিটা ওই পাশ থেকে দরজা আটকে দিয়েছে। আম্মু, আম্মু কোথায় তুমি? তারপর আম্মু এসে দরজাটা খুলে দিল আর আমি বাহিরে মুক্ত হয়ে গেলাম। রাতে ড্রয়িং রুমে খাবার টেবিলে বসে আছি, তখন হঠাৎ আম্মু বলল, আবির দেখ না, হঠাৎ করে রিভার শরীর কেমন জ্বরে পড়ে যাচ্ছে। তুই তাড়াতাড়ি খেয়ে ওর জন্য খাবার নিয়ে রুমে যা, কি ওকে খাইয়ে ওষুধ খাইয়ে দে। কি? একটু আগে তো ও কেমন আমার সাথে ছোটাছুটি করতেছিল, এর মধ্যেই জ্বর কখন আসলো? আমি তখন তাড়াতাড়ি করে খাবারটা শেষ করে প্লেটে করে ওর জন্য রুমে খাবার নিয়ে যাই। রুমে এসে দেখি ও বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি ওর কপালে হাত দিয়ে দেখলাম সত্যি ওর শরীর কেমন জ্বরে পুড়ে যাচ্ছে। কি হয়েছে তোমার? জ্বর কিভাবে আসলো? আমি কিভাবে জানি? উঠো আম্মু, তোমার জন্য খাবার পাঠিয়ে দিছে, কে ওষুধ খেয়ে নাও। না, আমি খাবো না, তুই ওগুলো সরিয়ে রাখ। খাবে না মানে কি? না খেলে সুস্থ হবে কিভাবে? কিচ্ছু হবে না, তুই আমার ঠোঁটে একটা চুমু দে, তাহলে জ্বর চলে আসবে আমার। ও অসুস্থ বলে মায়া লাগছে, আর আমার সাদা মনে কোনো কাদা নেই, তাই ও বলাতে আমি ছোট্ট করে ওর ঠোঁটে আমার ঠোঁট একটুখানি ছুঁয়ে দিলাম। উফ, গন্ধ কুত্তা, তুই আবার সিগারেট খাইছিস? কই না তো। তাহলে আবার সিগারেটের গন্ধ কেন তোর ঠোঁটে? সত্যি করে বল, না হলে মেরে ফেলবো কিন্তু। এই রে, ভাত খাওয়ার পরও মনে হয় গন্ধটা রয়ে গেছে। ও কিভাবে টের পেয়ে গেল? মানে বিকেলে ওরা জোর করে একটা হারামি, তোকে বারণ করছি না ওইসব ছাইপাস খেতে? আর তুই অমন ফ্রেন্ডের সাথে মিশিস কেন? সরি, আর মিশবো না। শুধু সরি হবে না, শাস্তি পেতে হবে তোর। বিছানায় উঠে আয়, এসে আমাকে তোর বুকে জড়িয়ে ধর আর আমাকে কপালে হাত বুলিয়ে দে। আচ্ছা,
সেসব করব। আগে তো তুমি ওষুধ খেয়ে নাও, তারপর। না হলে আমি কিন্তু আজকে আম্মুর কাছে গিয়ে ঘুমাবো। ঠিক আছে, তাহলে তুলে খাওয়া আমাকে। আমি উঠবো না, আমি উঠতে পারবো না। তারপর আবির হাত ধুয়ে রিভাকে খাবার তুলে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষে রিভাকে ঔষধ খাইয়ে ওকে কম্বল দিয়ে ঢেকে দিয়ে খাবারের প্লেটগুলো রাখতে রুম থেকে বের হয়ে গেল। একটু পর আবির ফ্রেশ হয়ে এসে রিভার পাশে শুয়ে পড়ল। আমাকে কম্বলের উপর দিয়ে জড়িয়ে ধর, না হলে জ্বরের কারণে আমার শরীর গরমের জন্য তোর কষ্ট হবে। তুমি আবার আমাকে নিয়ে এত কিছু কবে থেকে ভাবো আপু? সরি সিনিয়র বউ। বিয়ের পর থেকেই। কি আর করব, ছোট মানুষই যখন কপালে ছিল তখন তাকে তো ধীরে ধীরে মানতেই হবে। হইছে, এদিকে আসো। তারপর আমি কম্বলের উপর দিয়ে রিভাকে জড়িয়ে ধরলাম আর ওর কপালে হাত বুলিয়ে দিতে থাকলাম। একসময় পাগলিটা ঘুমিয়ে পড়ল, আমিও ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে দেখি কে যেন আমার পাশে ঠান্ডায় কাঁপতেছে। সাথে সাথে ঘুমটা ভেঙে গেল। তখন পাশে তাকিয়ে দেখি রিভা ঘুমের মধ্যে ঠান্ডায় কাঁপছে। তাই আমি তখন ওর কম্বলের মধ্যে ঢুকে গিয়ে ওকে আষ্টে পৃষ্ঠে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। আর ঘুমের মধ্যে ও আমাকে জড়িয়ে ধরলো। আহা, বেশ ভালোই লাগছে। ওর নরম শরীরের স্পর্শে আমি আবার ঘুমিয়ে পড়লাম। এভাবেই মাঝখানে আরো 2 দিন কেটে যায়। এই 2 দিন আবির রিভার অনেক যত্ন করে। 2 দিন পর আজ রিভার শরীরের জ্বর ছাড়ে। আর সকাল সকাল রিভা আবিরকে ঘুম থেকে ডেকে তোলে আর বলে, আবির ওঠ না। কি হলো? তুমি এত সকাল সকাল উঠেছো কেন? জ্বর কি টাটা বাই বাই হয়ে গেছে তোমার? শোনো না জানু, এই 2 দিন বাসায় 4 দেওয়ালের মধ্যে থেকে থেকে আমার কেমন একঘেয়ে লাগছে। আজ আমাকে নিয়ে একটু বাইরে যাবি? ওকে, সেদিনের মতো বিকেলে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। এখন প্লিজ আমাকে আরাম করে ঘুমাতে দাও। ঠিক আছে, তুই যতক্ষণ ইচ্ছে ঘুমা। আজকে তোকে কেউ ডাকবে না। আমি আম্মুকে গিয়ে বলছি তোকে না ডাকতে। সকাল সকাল আবারও আমার গালে থুতু লাগিয়ে দিলে। থুতু না, এটাকে ভালোবাসা বলে। হারামজাদা, তুই কোনোদিনও ভালো হবি না। তারপর আবির আবার ভালোভাবে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আর বেলা 11টার দিকে কারো নুপুরের আওয়াজে ঘুম ভাঙল আবিরের। জনাব, আপনার ঘুম হয়েছে? হয়েছে। দেখ তো আমার পায়ে এই পায়েল জোড়া কেমন লাগছে। আম্মু আমাকে দিছে এটা। ঠাডা পড়া সুন্দর লাগতেছে। সেই আবার কি? তুমি বুঝবে না। আচ্ছা ওঠ, এখন আমি তোর জন্য আজকে রান্না করছি। খেয়ে তাড়াতাড়ি চল, আমরা বের হব। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। তারপর আবির উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিল। এবার রেডি হবার পালা। আবির, তুই হলুদ পাঞ্জাবিটা পর আর আমাকে নীল শাড়িটা পরিয়ে দে। আমি শাড়ি পরাতে পারি না, তুমি আম্মুর কাছ থেকে পরিয়ে নাও। আম্মু, আম্মু তোমার ছেলে আমাকে তোমার থেকে শাড়ি পরিয়ে নিতে বলল। আবির, তুই বৌমাকে শাড়ি পরিয়ে দে। তোর বউ, তুই খেয়াল রাখবি না? আম্মু, ছেলেদের কাজ কি শাড়ি পরানো নাকি? তাহলে কি? চুপচাপ বৌমা যা বলে তাই শোন। আমি যাচ্ছি। এই বলে আম্মু চলে গেল। নে ধর, আমি তোকে বলে দিচ্ছি কিভাবে শাড়ি পরাবি। প্রথমে শাড়ির আঁচলটা ধর। একটা গোপন কথা বলি। বল। আসলে আমি না কারো খোলা কোমর দেখলে নিজেকে ধরে রাখতে পারি না, তাই প্লিজ আমাকে মাফ করো। তোর নিজেকে ধরে রাখা লাগবে না, আমি তোর বউ। তবু তুমি আমার চোখ বেঁধে দাও, না হলে যা নয় তা হয়ে যাবে। কি হবে পিচ্চি? দেখ, আমি যাবই না তোমাকে ঘুরতে নিতে। আচ্ছা আয়। তারপর রিভা আমার চোখ বেঁধে দিল আর আমি ওর ইশারা মতো ওকে শাড়ি পরতে হেল্প করলাম। শাড়ির কুচি গুজার সময় ওর পেটের সাথে আমার হাত লাগতেই কেমন চমকে উঠি। আমি শালা মেয়েদের শরীর এত নরম কেন? শাড়ির কুচি গুজার সময় ওর পেটের সাথে আমার হাত লাগতে কেমন চমকে উঠি আমি। সালা, মেয়েদের শরীর এত নরম কেন ভাই? আমি তো নিজের কন্ট্রোলে বাইরে চলে আসছি। অনেক কষ্টের পর নিজেকে সামলে নিলাম। তারপর দুজন পুরোপুরি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে রাস্তার পাশে এসে রিকশার জন্য দাঁড়ালাম। তখন হঠাৎ দূরে আমাদের সামনে দিয়ে ইমন যাচ্ছিল। মামা, তোদের দুজনকে অনেক সুন্দর লাগছে। শালা যা, তুই সর সামনে থেকে। এর মধ্যে এদিকে একটা রিকশা দেখতে পেলাম। এই মামা, লেকের পার যাবেন? তারপর আবির আর রিভা দুজনেই রিকশায় উঠে বসল। আর একটু পর ওরা লেকের পারে রাস্তায় এসে নামল। আবির রিকশা থেকে নেমে রিকশা ভাড়া মিটিয়ে রিভাকে নিয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে ওরা পুকুরের সামনে এসে নীরবে দাঁড়ায়। তখন রিভা বলল, আমাকে জড়িয়ে ধর। কি কি বলছো তুমি?
একটা বাসানা পাবলিক, এইটা বাসানা পাবলিক প্লেস। এখানে দিনে বিকেলে তোমাকে জড়িয়ে ধরলে সবাই এসে আমাকে পিটাবে। জড়িয়ে ধরতে বলছি কিন্তু। ও বাসায় আমার সাথে জেদ করে আমাকে জড়িয়ে ধরতে বলে, কিস করতে বলে, সেগুলো ঠিক আছে, কিন্তু সবার সামনে কিভাবে এগুলো বলছে? ও দেখো, এখানে চারপাশে কত লোকজন, সবাই কি ভাববে বলো? লোকজন না, ওকে চল। কোথায় যাব আবার? চুপ, কোনো কথা বলবি না, চুপচাপ আমার সাথে আয়। এই রিক্সা। ও আচ্ছা, বাসায় যাবে, চলো। কুত্তা, তোকে চুপ করতে বলছি না, রিক্সায় উঠে বস। তারপর আমি কিছু না বলে ওর পাশে রিকশায় উঠে বসে পড়লাম। রিকশা সোজা একটা পার্কের সামনে এসে দাঁড়ালো। তারপর রিভা আমাকে পার্কের এক কোনায় নিয়ে আসলো। নে এখন জড়িয়ে ধর, এখানে কেউ নেই। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, ওখানে জড়িয়ে ধরিনি বলে নিরিবিলি পার্কের মধ্যে নিয়ে আসলো। কি হলো, কি ভাবছিস? জড়িয়ে ধরতে বলছি না তোকে? এই বলে রিভা আমার দিকে তেড়ে আসলো। এই ধরছি তো, ওকে ধর। কিন্তু আমার না কেমন লজ্জা করছে এখানে। তোর লজ্জার গুষ্টি কিলাই আমি। বউকে জড়িয়ে ধরবি, তাতে কিসের লজ্জা? রুমে কি আমাকে জড়িয়ে ধরিস না? রুম আর বাহির তো এক না আপু। শয়তান, তুই আবার আমাকে আপু বললি? সরি, আসলে ভয় পেয়ে বলে ফেলেছি। কুত্তা, তোকে আমি যে কি করব না। তুমি আজকে এমন করছো কেন? কেমন করছি আমি? তুই আমাকে আপু বললি কেন? শালা, আমাদের বিয়ে হয়েছে মাত্র 2 মাস হলো, এর মধ্যে তুই একবারও আমাকে নিজের ইচ্ছায় স্পর্শ করেছিস? স্বামীর অধিকার দিয়েছিস কখনো? আমি যখন সবকিছু মানিয়ে নিয়ে তোর মতো একটা পিচ্চি ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছি, তখন তোর আমাকে মেনে নিতে কি সমস্যা? না মানে তোমাকে মানতে তো আমার সময় লাগবে। তোর সময় কিয়ামতের আগেও হবে না। আল্লাহ আমার কপালে এই কোন বলদ তুমি পাঠালে, যে কিনা বিয়ের রাতের পর থেকে আমাকে একবার স্পর্শও করলো না। কি বলছো? আমি তোমাকে জড়িয়ে ধরেছি? কি? কবে জড়িয়ে ধরেছিস বল? কেন, প্রতিদিন রাতেই তো জড়িয়ে ধরি। তুই জড়িয়ে ধরা ছাড়া আর কি বা করতে পারবি? আল্লাহ গো, এই হাবলার কাছ থেকে আমাকে উঠিয়ে নাও। এই বলে রাগে কপালে চাপড়াতে থাকে। ও কি করব বলেন, ছোটবেলা থেকে যাকে নিজের বোনের চোখে দেখে এসেছি, আজ তাকে আমার বউ মানতে হচ্ছে। আমি এত সহজেই কিরে ওর সাথে সম্পর্ক করি বলেন তো? এটাই ও বুঝতে চাইছে না। ওই বল, তুই আমাকে জড়িয়ে ধরবি কিনা তাই বল। ধরবো। ওকে ধর। কিছুক্ষণ ওর। কি হলো, ধর। ধরছি তো, চুপ করো তুমি। আর কতক্ষণ চুপ করে থাকবো? আমি ধর বলতেছি। অনেক জোরে রেগে কথাটা বলল রিভা, তাই আমি ওরে বাবারে বলে ভয় পেয়ে তাড়াতাড়ি ওকে জড়িয়ে ধরলাম। আর একটু পরে ধপাস করে মাটিতে পড়ে জ্ঞান হারালাম। ওই কি হলো? তুই পড়ে গেলি কি করে? কথা বলছিস না কেন? তারপর ও কান্না করে দিল আর দৌড়ে পাশের একটা দোকান থেকে পানি এনে আমার চোখে মুখে ছিটিয়ে দিয়ে আমার জ্ঞান ফেরালো। আমি কোথায়? তুই আমার কোলে। কি হয়েছিল তোর? তুই জ্ঞান হারিয়ে ফেললি কিভাবে? আসলে আমি যখন তোমাকে জড়িয়ে ধরেছিলাম, তখন তোমার চুলের শ্যাম্পুর গন্ধে হঠাৎ করে আমার মাথাটা ঘুরতে শুরু করে আর আমি মাটিতে পড়ে যাই। তারপর কিছু মনে নাই। আচ্ছা, তুমি কি শ্যাম্পু নাও যে এত সুন্দর গন্ধ? কি হলো, রেগে গেলে কেন? আমি কি খারাপ কিছু বললাম? তুই আসলে একটা গাধা। তোকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করেছি। তোর মতো বলদের সাথে আমি আর ঘর সংসার করতে পারবো না। আমি আজকেই বাসায় গিয়ে আব্বু আম্মুকে বলে তোকে ডিভোর্স দিয়ে দিব। ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তোকে ঠিক করে নিব, কিন্তু তুই জীবনেও ঠিক হবি না। কার্টুন কোথাকার। কথাগুলো বলছে আর পাগলিটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। মনে হয় ও সত্যি আমাকে এখন ভালোবাসে, তা না হলে কান্না করবে কেন? আমার এখন ওকে মেনে নেওয়া উচিত। বিয়েটা যেভাবে হোক না কেন, ও তো আমার স্ত্রী। আর এতদিনে ওর ব্ল্যাকমেইল আর জোর করে ওর অধিকার খাটানোগুলোকে আমিও মেবি ভালোবেসে ফেলেছি। তা না হলে ওর আমাকে ডিভোর্স দেওয়ার কথা শুনে আমার বুকের ভেতরটা মুচড়ে উঠলো কেন? আর কেনই বা আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো? আমি তো ওকে সহ্যই করতে পারতাম না, তাহলে ওর জন্য কষ্ট পাচ্ছি কেন এখন? আমার সামান্য জ্ঞান হারাতে যে মেয়ে কান্না করে, নাকের পানি চোখের পানি এক করে ফেলে, নিঃসন্দেহে সে আমাকে মন থেকে ভালোবাসে। শুধু আমি যা ওকে বুঝি না। আজ সময় হয়েছে ওকে নিজের করে মেনে নেওয়ার।
নয়তো বা পুরো জীবন এলোমেলো হয়ে যাবে আমার। রিভা যেই আমার হাত ছেড়ে চলে যাবে তখনই আমি কোনো রকম ভাবনা চিন্তা না করে পেছন থেকে ওর হাত জড়িয়ে ধরলাম। ছাড়, আমার হাত ছাড় বলছি। আমাকে না নিয়ে কোথায় যাবে? আমার সাথে তোর যেতে হবে না। তোর তো একটুও জ্ঞান হারানোর অভ্যাস আছে। সেই জন্যই তো তোমাকে লাগবে, ঝগড়া নয়, মানিয়ে নিতে চাই তোমাকে। বলেই রিভাকে এক হ্যাঁচকা টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিলাম। ভালোবাসি তোমাকে, মিশে থাকো আমার এই বুকে। না জানতে অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে, যা কখনো মুখে বলা হয়নি। এখন তাড়াতাড়ি আমাকে মেনে নাও আর চলো কক্সবাজার হানিমুনের ব্যবস্থা করে ফেলি। আচ্ছা, হানিমুনে গিয়ে বাচ্চা কাচ্চার নাম কি রাখবে বলো? আমাকে একটা চিমটি কাটতো। কেন, ব্যথা পাবে তো? কাট না। আমি চিমটি না কেটে ওর গালে আস্তে করে একটা কামড় বসিয়ে দিলাম। আও কুত্তা, এত জোরে গালে কামড় দিলি কেন? হানিমুনে গিয়ে আমায় আপু বলবি না তো? না, বাবুর আম্মু বলবো। ঈশার আম্মু বলবি। আমাদের প্রথম মেয়ে বাবু হলে নাম আমরা রাখবো ঈশা, আর ছেলে বাবু হলে নাম হবে আয়ান। ও কিষান আম্মু, আই লাভ ইউ। ফুল ছাড়া আই লাভ ইউ। ফুলকেই তো জড়িয়ে ধরে আছি। হয়েছে, আর আমাকে ভেজাতে হবে না। চল বাসায় চল, আজকে তোকে অনেক আদর দিব। এক্ষুনি বেশি আদর খেলে হানিমুনে গিয়ে কম পড়বে না? না, পড়বে না, অনেক আদর জমা আছে আমার পিচ্চি বরটার জন্য। বলেই লাফ দিয়ে আবিরকে কোলে উঠে পড়লাম আর আবিরকে জড়িয়ে ধরে ওর গালে মুখে চুমু এঁকে দিলাম।